হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। চিরদিনের মতো প্রতিদিনের মতো আবারও বলছি, তোমাদের পড়াশোনাও নিশ্চয়ই ঠিকঠাকই চলছে বলে আমার ধারণা। তো যাই হোক, তোমাদের মাধ্যমিক চলে এলো, আর মাত্র 30 দিন প্লাস 10 দিন, দ্যাট ইজ লাস্ট 10 দিন তোমরা অন্যভাবে চলবে। এই 30 দিন তোমাদের হাতে আর আছে প্রায়। আজকে যদি ডেটটা বলি, তাহলে 26 তারিখ, তোমাদের 10 তারিখে পরীক্ষা, ফেব্রুয়ারির 10। তাহলে আর তোমাদের হাতে 1.5টা মাসও কিন্তু পুরোপুরিভাবে সময় নেই। তাহলে তোমাদেরকে প্রিপেয়ার হতে হবে। এতদিন তোমরা প্রিপারেশন নিয়ে ফেলেছো, এবার এই 1 মাস তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আজকে আমি একটু আলাদাভাবে বলছি। সমস্ত সাবজেক্টগুলো প্রিপারেশনের ক্ষেত্রে কি কি গুরুত্ব দেবে আর কি কি গুরুত্ব দেবে না, এই গুরুত্বগুলো দিলে পারে আমি অ্যাসিউর করছি তোমাদের রেজাল্ট টেস্টে যা হয়েছে তার তুলনায় অনেক গুণ ভালো হবে। এবার অনেক গুণ ভালো হবে বলতে যারা 600 পেয়েছে তারা 1200 পাবে তা না। অনেক গুণ ভালো বলতে যারা 600 পেয়েছে তারা 675 প্লাসও পেতে পারে। যারা 675 প্লাস পেয়েছো তোমরা স্ট্যান্ডও করতে পারো। যাই হোক, আমি শুরু করছি আগামী দিনগুলোতে তোমরা কিভাবে চলবে। তবে তার সাথে সাথে আবারও তোমাদের বলছি যে আমি 30 ডেজের এর আগে যেটা দিয়েছিলাম 3 উইকস চেঞ্জার, আমি কয়েকদিনের মধ্যে দিন 3-4 মধ্যেই তোমাদের জন্য খুব সুন্দর একটা রুটিন তৈরি করে দিচ্ছি। আগামী 30 ডেজ তোমরা কোন টাইমে কিভাবে কি করে চলবে, সেইটা রুটিনটা তোমরা ফলো করলে আমি বিশ্বাস করি পুরোপুরিভাবে হবে। যাই হোক, তার পূর্বে আমি তোমাদেরকে বেশ কিছু জিনিস ডু আর ডু নট এই কথাগুলো একটু বলে নিই, এবং কিভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে চলবে, কিভাবে তোমাদের পড়লে পারে আরো বেটার রেজাল্ট হতে পারে, সেই সম্পর্কেই আজকে আমি মূলত আলোকপাত করছি। যাই হোক, একটা কথা বলছি, দেখো তোমরা কি করবে আর কি করবে না। কি করবে না বলার আগে, কি করবে বলার আগে কি করবে নাটা বলছি। প্রথমত, যতটা কম পারো মোবাইলটা ঘাঁটবে না। এখন থেকে তোমাদের পরীক্ষা পর্যন্ত মোবাইলটাকে যতটা পারো দূরে রাখো। প্রথম কথা, মোবাইলটা আমাদের কি করে, মনোসংযোগটাকে বিচ্ছিন্ন করে দেয়, ফলত আমার পড়ার প্রতি মনটা ঠিক মতো থাকে না। যদি মোবাইল ঘাঁটতে হয় দিনের মধ্যে স্পেশাল একটা টাইম বেছে নাও, যে টাইমে তুমি খেলো সেই টাইমে খেলাগুলোকে বন্ধ করো। যেই খেলাগুলো আমি স্পেশালি আগে বলেছিলাম, আউটডোর গেম পুরোপুরি বন্ধ। এখন ভুলেও কোনো আউটডোর গেম খেলবে না। আউটডোর গেম বলতে আমি ব্যাডমিন্টনটা ইনক্লুড করছি, কারণ ব্যাডমিন্টন খেলতে গিয়েও যদি হোঁচট খেয়ে পড়ে যায় তাহলে সেক্ষেত্রেও তোমাদের কিন্তু একটা বছর লস হয়ে যেতে পারে। সুতরাং ব্যাডমিন্টন হোক, ভলিবল হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, এই সমস্ত আউটডোর গেম পুরোপুরি বন্ধ। মোবাইল ঘাঁটার জন্য তোমরা যে টাইমটা বিকেলের দিকে আমরা সাধারণত একটু ঘোরাফেরা করি, ফ্রেন্ডসদের সাথে বসি, তোমরা চেষ্টা করো ফ্রেন্ডসকে এড়িয়ে সেই টাইমটাকে তোমরা মোবাইল ঘাঁটো, এবং মোবাইলের যে সমস্ত জিনিস, যেমন হোয়াটসঅ্যাপে তোমাদের নোটস নিতে হতে পারে, বা কোনো 2-1টা মোটিভেশনাল ভিডিও দেখলে, বা কিভাবে এখন থেকে তোমাদের পড়তে হবে, এই আমার যে ভিডিওগুলো আমি বলছি সেই টাইপের যে ভিডিওগুলো দেখলে, সেগুলোর জন্য তোমরা স্পেশাল ওই টাইমটাকে রাখো। নেক্সট বলছি, মোবাইল যদি কোনো কারণে কারো মোবাইল তোমার ঘরে থাকে, তোমার পড়ার ঘরে যদি থাকে, কমপক্ষে তাদের বা তোমারটাও তুমি চেষ্টা করো মোবাইলের নোটিফিকেশনের যে নোটিফিকেশন টিউনগুলো আছে সেগুলোকে অফ করে দাও। অর্থাৎ কোনো টিউন যাতে তোমার কানে না আসে, সেগুলোকে অফ করো। না হলে পরে তুমি যখন পড়ছো টুং করে বেজে উঠলো, তোমার কিন্তু মনোসংযোগ বিচ্ছিন্ন হতে পারে। সুতরাং তোমাদের সেই দিকটার দিকে তোমাদের খুব ভালো নজর রাখতে হবে। নেক্সট, দেখো পড়াশোনার ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম মেনে চললে খুব ভালো রেজাল্ট হয়, এতে কোনো রকম কোনো দ্বিধা নেই। কিন্তু যদি আমরা সেই নিয়মের ব্যতিক্রম করি, আজ নয় কাল, কাল নয় পরশু, এইরকম যদি ভাবি, ধরো এখন থেকেও আমরা হয়তো বলছি যে আমি বলছি যে এইভাবে পড়ো, কিন্তু তোমরা সেই পড়াটা ওইভাবে না পড়তে গিয়ে তোমরা বলছো আজকে থাক স্যার আমি কাল থেকে শুরু করব। দেখো তাহলে পারে কিন্তু বলছি, যদি তুমি না খাটো তোমার সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা হবে না। একদিনে কিন্তু কোনোদিন মাধ্যমিকে কেউ একদিনের চেষ্টায় কেউ ফার্স্ট হতে পারে না। ভালো রেজাল্ট করতে গেলে ভালোভাবে তোমাদের পড়াশোনা করতে হবে। তাই এতদিন অবধি তোমরা যারা যা খেটেছো, তারা যদি সত্যিকারে খুব ভালো খেতে থাকো তাহলে তাদের রেজাল্ট আরো ভালো হবে। আমি বলছি এই নিয়মগুলো ফলো করো, আর যদি কেউ না খেটে থাকো এখন থেকেও নিয়ম ফলো করো, তোমরা
কমপক্ষে পরীক্ষায় পাসটা করে যাবে, একটা বছর তোমাদের লস হবে না। যাই হোক, আমি এবারে তার পরবর্তী স্কিমগুলো বলছি। স্কিম বলতে আমি কি বলতে চাচ্ছি, যে সাবজেক্টগুলো তোমাদের আছে, কি কি সাবজেক্ট তোমাদের আছে, এক এক করে সাবজেক্ট পিছু পিছু আমি বলছি। সাবজেক্ট কি তোমাদের? বেঙ্গলি, ইংরেজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। তোমাদের এই 7টা সাবজেক্ট তোমাদের আছে। সুতরাং একটু তোমরা একটু বলো, এই দিকে একটু ফোকাস করো, যে এই সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো কিভাবে করবে সেই দিকে একটু বলে দিচ্ছি আমি। দেখো, বেঙ্গলি করতে গেলে তোমাদের বেশ কিছু বেঙ্গলিতে গল্প আছে, দু একটা গল্পের আমি উদাহরণ দিচ্ছি। যেমন তোমাদের কোনি, কোনি থেকে কোশ্চিন আসতে পারে, কোথার থেকে কোশ্চিনটা জাস্ট আসছে সেটা তোমরা হয়তো অনেক সময় বুঝতে পারছো না। এর জন্য তোমাদের যেটা করতে হবে, এই মুহূর্ত থেকে তোমরা শুধুমাত্র সাজেশন ভিত্তিক পড়া যারা পড়েছিলে তারা কিন্তু স্টপ করে দাও, এখন আর সাজেশন ভিত্তিক পড়বে না। যারা একদম এখন অবধি পড়নি তারা সাজেশনটাকে ফলো করো, আর যারা ওই 675 প্লাস বা র্যাঙ্ক করতে চাও তাদের ক্ষেত্রে বলবো সাজেশনটাকে তোমরা এবার সরিয়ে রাখো। সে যারই সাজেশন হোক, যতই ভালো সাজেশন হোক, 99%, 100%, যে যেরকম গ্যারেন্টি দিক না কেন, সেই সাজেশন ভিত্তিক পড়াটাকে একটু সরিয়ে রাখো। এইবার কিভাবে তোমরা পড়বে? নেক্সট আমি যে বাংলার বলছি, যে গল্পগুলো তোমাদের আছে, আমি উদাহরণস্বরূপ কোনিটার কথাই বললাম। সেই কোনিটা যেখান থেকে আসে, দেখো অনেক সময় লাইন তুলে তুলে কোশ্চিন করে, এই লাইনটা কোথার থেকে দিচ্ছে, কার পরে কোন অংশটা কিভাবে লিখলে ভালো হবে, এটা যদি গল্পটা তোমরা ভালোভাবে না পড়ো তাহলে তোমরা কিন্তু সেটাকে অনুধাবন করতেই পারবে না, তোমরা সঠিকভাবে লিখতেও পারবে না। আর এই সঠিকভাবে লেখার জন্য তোমরা বাংলা পড়ার ক্ষেত্রে এখন করবে কি, প্রত্যেকটা গল্পকে কমপক্ষে, যখন তোমাদের পড়তে খুব ভালো লাগছে না তোমরা গল্পটা পড়ো, পড়তে খুব ভালো লাগছে না তোমরা কবিতাটা পড়ো, পড়তে খুব ভালো লাগছে না তোমরা আর যেগুলো জিনিস তোমাদের আছে, রিডিং টেক্সট বুকটাকে তোমরা বারবার বারবার পড়ে নাও। অর্থাৎ অ্যাটলিস্ট আমার বক্তব্য, প্রত্যেকটা গল্পকে আরো বার 4-5 পড়ে নাও। তোমাদের নোট বইয়ের পড়া, স্যারের দেওয়া নোট পড়া, সেগুলোর পাশাপাশি মূল বাংলার ক্ষেত্রে কিন্তু মূল গল্পটাকে পড়ো। নেক্সট এখন পড়ার সময় তোমাদের সমস্ত প্রত্যেকের কাছেই টেস্ট পেপার অলরেডি চলে এসছে, তোমরা যে যে টেস্ট পেপার ফলো করেছো, যে টেস্ট পেপার কিনেছো, যেটা তোমাদের আওতায় আছে, এবং বোর্ডের টেস্ট পেপারও তোমাদের আওতায় আছে, সেই টেস্ট পেপারগুলোকে নিয়ে তোমরা এবার কি করবে? তোমাদের এবার বক্তব্য হচ্ছে কি করবে। তোমরা এইটা পড়লে, পড়ার পর ধরে নাও আজকে টার্গেট করে নাও, তোমাদের আগামী দিনগুলিতে টার্গেট করে নাও, ধরে নাও বাংলার তোমাদের অ্যাটলিস্ট আমি ধরে নিচ্ছি সমস্ত কিছুতে 10টা গল্প আছে, তোমরা 3টে সপ্তাহে এটাকে ভাগ করে নাও। প্রথম সপ্তাহে 3টে গল্প বা 4টে গল্প, তারপরের সপ্তাহে 3টে গল্প, তারপরের সপ্তাহে 3টে গল্প। প্রথম সপ্তাহে যেদিন তুমি বাংলা পড়ছো সেদিন 4টে গল্পকে বারবার রিভিশন করার পর টেস্ট পেপার সলভের জন্য তোমরা একটা নির্দিষ্ট টাইম, অর্থাৎ প্রত্যেকদিন এখন টেস্ট পেপার সলভের দিকে অনেক 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 বেশি সময় দিতে হবে তোমাদের। এবার কি করবে? পড়ার পর তুমি ধরে নাও টেস্ট পেপারের বাংলার ক্ষেত্রে 10টা পেজকে তুমি সিলেক্ট করে নাও, পরপর 10টা পেজ। এইবার দেখো তুমি যে 4টে গল্প পড়লে, এই 4টা গল্প রিলেটেড যা যা কোশ্চিন টেস্ট পেপারে আসলো, যা যা কোশ্চিন টেস্ট পেপারে আসলো, সেগুলোকে তুমি সলভ করার চেষ্টা করো। দেখো কতটা পারছো, কতটা পারছো না। যদি তুমি না পারো তাহলে বুঝবে তোমার এখনো রিডিং পড়া ঠিক হয়নি, টেস্ট পড়া ঠিক হয়নি, তোমার সেই চ্যাপ্টারটা এখনো ক্লিয়ার হয়নি। সুতরাং দরকার হলে ক্লিয়ার করতে গেলে তুমি যে টিচারের সাথে এখন যোগাযোগ রাখছো, সে তোমার প্রাইভেট টিচার হতে পারে, স্কুল টিচার হতে পারে, বা এরকম ভিডিও ইউটিউবের কোনো টিচার হতে পারে, তাদের সাথে কনসাল্ট করে নিয়ে তুমি সেই চ্যাপ্টারগুলোকে ক্লিয়ার করে নাও। বোঝা গেল? নেক্সট বলছি, রচনা করার ক্ষেত্রে তুমি ওই যে বললাম মিনিমাম 10টা পেজ বললাম, সেই 10টা পেজের রচনাকে তুমি দেখো, এর মধ্যে দেখো বেশ কিছু রচনা তোমাদের কমন এসছে, তা বাদ বাকি অন্যান্য রচনাগুলোকে দেখে রচনার ক্ষেত্রে তুমি সাজেশন করে নিয়ে সেই রচনাগুলোকে তুমি খুব ভালো করে প্রিপেয়ার করার চেষ্টা করো। ঠিক তেমনি করে ইংলিশ টু বেঙ্গলি যেগুলো করতে হবে, সব পেজের ইংলিশ টু বেঙ্গলি সলভ করার চেষ্টা করো, সংলাপগুলো করার চেষ্টা করো, এই রাইটিংস গুলোকে তোমরা বেশি বেশি করে করার চেষ্টা করবে। আর কি করবে? গ্রামার পোর্শনটাকে, যে গ্রামার পোর্শন বাংলার আছে সেই গ্রামার পোর্শনটাকে প্রত্যেকটা পেজে সলভ করো, সলভ করে স্যারদের কাছ থেকে দেখিয়ে দাও,
যে তোমার ভুল কতটা হচ্ছে, সঠিক কতটা হচ্ছে। জাস্ট এই পদ্ধতিতে যদি বাংলাটাকে পড়ে যাও, তাহলে আমি অ্যাসিউট করছি বাংলাতে তোমরা 9 ঘরেই মার্ক নিয়ে চলে যাবে। অর্থাৎ আগে 10 পেয়ে গেছো ধরে নিচ্ছি, এইবার তোমাদের যা পাবে, অর্থাৎ 8 ঘরে মার্ক পেয়ে গেলে তোমরা অটোমেটিকই 9 ঘরে বাংলাতেও চলে যেতে পারবে। ইংরেজির ক্ষেত্রে একটু দেখে নাও। ইংরেজির ক্ষেত্রে তোমাদের সিন শুধুমাত্র 20 নাম্বার, বাদবাকি 80 নাম্বারই আনসিন। কেউ হয়তো এই বিষয়টা চিন্তাই করনি, 20 নাম্বার সিন, বাদবাকি টোটালটা আনসিন। আনসিন যারা খুব ভালো রেজাল্ট করতে চাও তাদের ক্ষেত্রে বলছি যে এই যে 20 নাম্বার সিনটা, এই 20 নাম্বার সিন শুধুমাত্র বই থেকে পাচ্ছ, তাই বই থেকে তোমরা এইটুকু সলভ করে নিতেই পারো। বাদবাকি গুলো কি করবে, রাইটিং স্কিলগুলোকে বারবার প্র্যাকটিস করার চেষ্টা করো। তোমাকে লিখতে হবে, এমনও হতে পারে যে রাইটিং স্কিল তোমার কমন নাও আসতে পারে, কিন্তু কমন আসলো না আমি লিখবো না তা নয়। দেখো আমি বলছি, আমি দেখেছি অনেক স্যারেরা যখন পড়াতেন, আমি যেহেতু ইংরেজি পড়াই না সেই জন্য আমি বলছি, আমি লক্ষ্য করেছি আমার সাথেও বেশ কিছু স্যার পড়াতেন, তারা দেখেছি যে কোনো একটা রাইটিং স্কিলের একটা দিয়ে দিল, একটা প্রোফর্মা তৈরি করে দিল, ঠিক ওই প্রোফর্মাটার কিছু কিছু পয়েন্টস গুলো বসিয়ে দিলে ওই রাইটিং স্কিলটা হয়ে যাচ্ছে। যদি তোমাদের সেইভাবে করে থাকে, যারা একটু পেছনের দিকে যারা আছো তাদের ক্ষেত্রে এই ধারণাটা কিন্তু, এই মতবাদটাকে তোমরা ফলো করতে পারো। স্যারদের বলে সেই ধরনের প্রোফর্মাটা যদি তোমরা নিয়ে নাও, তাতে যদি ওই পয়েন্টস গুলো বসিয়ে দাও, অটোমেটিক ওই রাইটিং স্কিলটা নেমে যাবে। সেক্ষেত্রে তুমি অ্যাটলিস্ট 10 না পাও, ওই 7-8 কিন্তু সব একটা গড় মার্কস তোমরা পেয়ে যেতেই পারো। তাই বলছি এই রাইটিং স্কিলের ক্ষেত্রে স্যারদের সাথে এখনো তোমাদের হাতে 1.5 মাস সময় আছে, এই জিনিসটা তোমরা কালেক্ট করে নিতে পারো যারা পেছনে আছে তারা। আর যারা সামনের দিকে আছো তারা আরো ভালো সেন্টেন্স মেকিং করে আরো ভালোভাবে লিখার চেষ্টা করো, এবং লক্ষ্য করো যে এইবারের পরীক্ষাতে কোন কোন রাইটিং স্কিলগুলোতে আসছে, আসার প্রবণতা বেশি, কি কি ধরনের রাইটিং স্কিল আসছে, সেই ধরনের রাইটিং স্কিলগুলো যে কোনো টেস্ট পেপার থেকে, বিশেষ করে যেটা বোর্ডের টেস্ট পেপার, সেই টেস্ট পেপারে যা যা এসছে সেগুলোকে সলভ করার চেষ্টা করো। গ্রামার পোর্শন যা যা এসছে পুরোপুরি সলভ করো, স্যারকে দিয়ে দেখিয়ে নাও, করে নাও, তোমাদের অনেকটা তাতে হেল্প হবে। হিস্ট্রির ক্ষেত্রে দেখো, বড় কোশ্চেন যেগুলো থাকে সেগুলো সাধারণত কমন পাওয়ার খুব একটা অসুবিধা হয় না। বড় কোশ্চেন কিন্তু কমন তোমরা পেয়ে যাও। অসুবিধাটা হয় কেমন করে, বড় কোশ্চেন 10টা বললে 5টা কমন চলেই আসে, 6টা 8টা কমন চলেই আসে, সেইটার জন্য আমার মনে হয় না তোমাদের খুব একটা অসুবিধা হবে, তোমাদের সেইখানটাই খুবই সুবিধা হবে। অসুবিধার যে জায়গাটা সেটা হচ্ছে, দেখো তোমাদের শর্ট কোশ্চেন যেখানে থাকছে, 1 নম্বরের কোশ্চেন এবং 2 নম্বরের কোশ্চেন, এখানে কিন্তু একটা মারাত্মক মার্ক থাকছে, হিস্ট্রিতে 56 মার্কস থাকছে। এই 56 মার্কসের যে কোশ্চেন গুলো আছে, এই 56 মার্কসের কোশ্চেন কিন্তু অনেক সময় কোথা থেকে দেয়, কোন জায়গা থেকে দেয় ঠিক মতো পাওয়া যায় না। আর এই পাওয়া যায় না যারা দূরীভূত করতে চাও, অর্থাৎ আমি বলছি যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট, তারা যদি পারো, সম্ভব যদি হয়, প্রতিদিন তোমাদের টেক্সট বইটাকে আরো একবার করে রিভিশন করে নাও, গোটা টেক্সট বইটা পড়ো। 80-20 মতবাদটা তোমরা বাদ দাও, কারণ তোমাদের 80 পেতে হবে না, তোমাদের 100ই পেতে হবে। তাই তোমরা ওই টেক্সট বইটাকে আর একবার পড়ে নাও, দেখবে তোমাদের মনে চলে আসবে কোথা থেকে। একবার বা দুবার যদি আরো পারো তোমরা, সময় যদি হয়ে থাকে, ঠিক ওই বাংলার মতো করেই এখানে আমার 7টা চ্যাপ্টার আছে, এই সপ্তাহে 3টে, তারপরে সপ্তাহে 2টো, তারপরে সপ্তাহে 2টো, এইভাবে চ্যাপ্টার গুলোকে তোমরা ভাগ করে নিয়ে রিডিং পড়ো তোমাদের টেক্সট বই থেকে। এই রিডিং পড়লে তোমাদের 1 নাম্বার 2 নাম্বার যে ডাউটটা আছে সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যেটা তোমরা এতদিন সাজেস্টিভ বইতে পড়ছিলে, সেই সাজেস্টিভ বই থেকে আমি সরে এসে এই টেক্সট বইটা থেকে আমি পড়ার জন্য তোমাদের বলছি। ভূগোলের ক্ষেত্রে দেখো, বড় কোশ্চেন গুলো সমস্যা হয় না, বড় কোশ্চেন তোমরা পেরে যাবে। 10টা কোশ্চেনে যা বড় কোশ্চেন আছে সেগুলো এক জায়গাতে অ্যাসেম্বল করো, অটোমেটিক তোমাদের দেখবে মাধ্যমিকে 100% বড় কোশ্চেন কমন হয়ে যাচ্ছে। ঠিক সেম ঘটনাটা ভূগোলের ক্ষেত্রে, তোমরা যদি 10-15টা পেজের তোমরা যদি করে যাও, অর্থাৎ ছোট কোশ্চেন এবং ওই 2 নম্বরের কোশ্চেন গুলো করে যাও, তাহলে পারে ভূগোলের ক্ষেত্রেও তোমাদের সমস্যা হবে না। ইতিহাস এবং ভূগোল একই রকম, একই ওয়েতে চলবে। তবে এক্ষেত্রে আর একটা জিনিস তোমাদের বলবো, যে ভূগোল এবং ইতিহাস দুটোতে কিন্তু একটা ভাইটাল জায়গা থাকে ম্যাপ পয়েন্টিং এ। ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে তোমরা ভূগোল এবং ইতিহাসের ম্যাপ কিছুটা সংগ্রহ করো, সংগ্রহ করে কি করতে পারো তোমরা, যেমন ধরো ভূগোলের ক্ষেত্রে একটা ম্যাপ নিয়ে ইম্পর্টেন্ট নদীর কতগুলো আছে, টেস্ট পেপারে প্রত্যেকটা পেজে দেখো নদীর কতগুলো আছে, পর্বত কতগুলো আছে, স্থান কতগুলো আছে, শস্য উৎপাদক অঞ্চল কতগুলো আছে, কলকারখানা কতগুলো আছে, এক একটা পেজের মধ্যে এক একটাকে গ্রুপ ওয়াইজ ভাগ করো। একটা নদী দাও,
একটা পর্বত দাও, একটাতে হয়তো স্থান দাও, একটা উৎপাদক অঞ্চল দাও, একটা অরণ্য দাও। এইভাবে যদি ভাগ করে করে করো তাহলে কি হবে, একটে গ্লান্স তুমি ওইভাবে করার পর কোনো একটা টাইমে পরীক্ষার আগের মুহূর্তে একবার তুমি যদি চোখ বুলিয়ে নাও তাহলে তোমাদের পুরো মাসটা ওখানতে পাবে। অর্থাৎ এইখানটায় জিওগ্রাফিতে ওই 9-এ 9, 10-এ 10 পেয়ে যাবে। জিওগ্রাফির ক্ষেত্রে, হিস্ট্রির ক্ষেত্রেও তোমাদের 5 নাম্বারের এটা থাকে, হিস্ট্রির ক্ষেত্রেও সেম ওয়েতে তোমরা করো। কতকগুলো অঞ্চলের কথা বলা হয়ে থাকে, কতকগুলো যুদ্ধের জায়গার কথা বলা হয়ে থাকে। হিস্ট্রির ক্ষেত্রে ম্যাপটা কিন্তু ভারতের বৃহত্তর ম্যাপ দিয়ে দেয়, আর জিওগ্রাফির ক্ষেত্রে ভারতের ছোট ম্যাপটা দেয়। এবার ম্যাথের ক্ষেত্রে আমি বলবো, ধরো তোমরা এবারে সলভ করবে কিভাবে। তোমাদের আগামী 30টা দিন আছে তোমাদের হাতে। এই 30 দিনে তোমাদের কত রকমের ম্যাথ করতে হবে? এই 30 দিনে তোমাদের 6 রকমের ম্যাথ করতে হবে। কি কি 6 রকমের? এর আগে আমি বলেছি 6 রকমের ম্যাথ আমরা করছি। বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান। তুমি মানটা জেনে গেছো কোন সাবজেক্টে, অর্থাৎ বীজগণিতে কত, পাটিগণিতে কত, ত্রিকোণমিতিতে কত, এরকম তুমি জেনে গেছো। সুতরাং সপ্তাহের ক্ষেত্রে দুটোকে তোমরা বেছে নাও, একটা বড় নাও, একটা ছোট নাও। যেমন ধরে নাও জ্যামিতি যখন নেবে তার সাথে রাশিবিজ্ঞান নাও, ছোট হয়ে গেল। আবার ঠিক বীজগণিতের সাথে পাটিগণিত নিয়ে নাও, ছোট হয়ে গেল। এইরকম করে তুমি যদি 3 সপ্তাহে দুটো দুটো করে ভাগ নাও, দুটো দুটো করে ভাগ, প্রথমে করবে কি, বইয়ের গুলোকে সলভ করো। বইয়ের গুলো সলভ তোমাদের যদি ইতিমধ্যে অনেকবার হয়ে থাকে তাহলে বইয়ের আর সলভের দরকার নাই। এবার এগুলোকে তোমাদের খাতা বের করে প্রথমে আগে একবার চোখ বুলে নাও। এবার তোমার টেস্ট পেপার বের করো, বের করে দেখো প্রত্যেকটা পেজের এই যে পার্ট, আজকে তুমি বীজগণিত এবং পাটিগণিত নিয়ে বসেছো, তাহলে বীজগণিত এবং পাটিগণিত যা যা এসছে পরপর 10টা পেজ, টেস্ট পেপারের পরপর 10টা পেজ, বাংলা দিয়ে দেওয়া থাকতে পারে, ইংরেজি দিয়ে দেওয়া থাকতে পারে, অসুবিধা হবে না বলে আমার ধারণা। পরপর 10টা পেজের এই বীজগণিত পাটিগণিত তুমি পারছো কিনা, কতগুলো আটকে গেলে, কেন আটকে গেলে, স্যারের সাথে কনসাল্ট করে নাও। দেখো তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমার মার্কস 100-এর দিকে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক তেমনি ভাবে এইখানটায় আর একটা জিনিস আছে, যখন তুমি জ্যামিতি দেখবে, জ্যামিতির অঙ্কনগুলো তুমি পারছো কিনা। হয়তো বললে যে আগের বার তো এটা অঙ্কন করেছি, এবার আর করবো না, তা করবে না, অঙ্কনটা প্র্যাকটিস করো। এক্সট্রা জ্যামিতিগুলো তুমি দেখো নিজের থেকে তুমি করতে পারছো কিনা, যদি না পারো চেষ্টা করো, নিজে চেষ্টা করো, এবং ভুলভাল হলে পারে সেটা স্যারকে দিয়ে দেখে নাও এবং কারেকশন করে নাও। বইয়ের অনুশীলনী থাকে সাধারণত এক্সট্রা জ্যামিতিগুলো আসে, তাই যে এক্সট্রা জ্যামিতিগুলো এসছে, বইয়ের অনুশীলনী কোন কোন জ্যামিতিগুলো আসছে, বেশিরভাগ করে দেওয়া জ্যামিতি থেকেই দেয়। সেই দিকে একটু লক্ষ্য রাখলে দেখবে যে তোমাদের জ্যামিতিতে কোনো প্রবলেম হবে না। যাই হোক, নেক্সট বলছি লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সের ক্ষেত্রে দুটো পার্টে বিভক্ত, একটা হচ্ছে ছবি আঁকার, একটা আছে। তোমাদের 4টে ছবি আমি বলে দিয়েছি, আমার মনে হয় প্রত্যেকেই ছবি কমন পেয়েছো। মাধ্যমিকে ওই 4টা ছবি করলেই তোমাদের ছবি কমন পড়বে। এই 4টে ছবি তোমরা করবে, আমি আশা করি ওই 4টে ছবি তোমাদের করলে পারে মাধ্যমিকে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। আবারও ছবি 4টাকে আমি রিপিট করে তোমাদের বলে দিচ্ছি যে আমি কোন কোন 4টা ছবি বলেছিলাম। এখানটায় 4টে ছবি বলেছিলাম আমি আগে। চোখ বলেছিলাম, প্রতিবর্ত ক্রিয়া বলেছিলাম, চোখ, প্রতিবর্ত ক্রিয়া, আর মাইটোসিস কোষ বিভাজন, সেটার একটা অ্যানাফেজ দশাকে বলেছিলাম। এই রকমই 4টে ছবি আমি বলেছিলাম, আমার যতদূর মনে পড়ছে। আমাকে একটু রিকল করে দেখতে হবে। এই ছবিগুলোকে তোমরা আবার এঁকে নাও। চ্যাপ্টার গুলোকে একটু আবারও বলছি যে এইটার ক্ষেত্রে তোমাদের যদি কোনো নোট বই তোমরা ফলো করে থাকো, সেই নোট বইয়ের শর্ট কোশ্চেন গুলোকে বেশি করে পড়ো, না হলে চ্যাপ্টারটাকে পড়ো। আর একটা কি করবে, চ্যাপ্টার গুলো পড়ার সাথে সাথে এখানে বড় কোশ্চেন তেমন একটা আসে না। ইতিমধ্যে যা যা বড় কোশ্চেন আসতে পারে, 3+2 এর বড় কোশ্চেন আসবে, 3 নম্বরে বেশি কোশ্চেন আসবে না। তাই এই 3 নম্বরের কোশ্চেন গুলোকে তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে একটু পড়ে নিতে হবে, একটু দেখে নাও। আমি আগাম বলে দিয়েছি, এটার সাজেশনও আমার চ্যানেলে চলে এসছে। এর বাইরে থেকে একটাও কোশ্চেন আসবে না, একদম আমি অ্যাসিউট করে দিচ্ছি। যাই হোক, সেটা আমার উপর যদি তোমাদের বিশ্বাস না থাকে, তাও বলছি তোমরা যেভাবে তোমরা পড়েছো সেইভাবেই তোমরা পড়ে যাও, তার সাথে সাথে বইটাকে আর একবার পড়ে নাও, লাইফ সায়েন্সেরও পড়ে নাও। এবার ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই 7টা সাবজেক্টের মধ্যে লাস্টে লেখার পিছনে কারণটা হচ্ছে আমার মনে হয়েছে যে এই 7টার মধ্যে সবচেয়ে কঠিনতম সাবজেক্ট এটাই হওয়ার কথা তোমাদের। এবং এই যে সাবজেক্টটা ফিজিক্যাল সায়েন্স আছে, এইখানটায় তোমাদের খুব মুশকিল যেটা হয় সেটা হচ্ছে 1 নম্বর অঙ্কে মুশকিল হয়, দ্বিতীয়টা শর্ট কোশ্চেন কোথার থেকে দেয় সেটা পারি না। সেই জন্য বলছি, আবার সেই শর্ট কোশ্চেনটাকে ঠিক করার জন্য তোমাদের ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার ধরে ধরে পড়ো। তোমরা কি করবে, তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যতগুলো চ্যাপ্টার আছে, যেদিন তুমি পড়বে ফিজিক্যাল সায়েন্স, ঠিক সেই দিনে 3টে করে চ্যাপ্টারকে তুমি ধরে নাও,
বড় চ্যাপ্টার হলে একটা বা দুটো ধরতে পারো, তড়িতের চ্যাপ্টার আলোর চ্যাপ্টার হলে একটা বা দুটো ধরতে পারো, তারপরে তোমাদের কেমিস্ট্রির চ্যাপ্টার হলে পারে দুটো করে তিনটে করে চ্যাপ্টার ধরতে পারো। সেই তিনটে চ্যাপ্টার আগে বই থেকে পড়ে নাও, তোমার যা কোশ্চেন নোট করা আছে সেই নোটটা পড়ে নাও, পড়ে নেওয়ার পরে ঠিক তেমনি ভাবে তোমরা টেস্ট পেপারে চলে যাও। এবার ওই 10টা পেজ থাকে তুমি দেখো ওই চ্যাপ্টার রিলেটেড কি কি আসছে খুঁজে বের করো, খুঁজে বের করে তোমরা অ্যান্সার করো, সঙ্গে সঙ্গে ওই চ্যাপ্টারের পেজ নাম্বার দাও, অ্যান্সার করো যে অ্যান্সার আমি কতগুলো পারলাম। যদি সেইভাবে তুমি টোটালটা অ্যান্সার করতে পারো তাহলে পরে তুমি বুঝে যাবে যে ফিজিক্যাল সায়েন্সে তোমাকে 100 আউট অফ 100 কেউ আটকাতে পারবে না, 100 আউট অফ 100 কেউ আটকাতে পারবে না, অর্থাৎ 90 পরীক্ষা যেটা দেবে 90 আউট অফ 90 এটা কেউ আটকাতে পারবে না। কিন্তু সেইভাবে যদি তুমি না করতে পারো তাহলে পারে কিন্তু খুব মুশকিল হবে। এই জন্য বলে দিলাম আজকে আমি এই 7টা সাবজেক্টেরই কিভাবে তোমরা পড়বে, পড়লে পারে আগামীতে তোমাদের কোনো অসুবিধা হবে না সেটা আমি বলে দিলাম। এইবার তোমাদের যেটা করতে হবে, আমি আগামী 3-4 দিনের মধ্যেই তোমাদের 30 ডেজের যে রুটিনটা তোমরা যেটা চেয়েছিলে সেই রুটিনটা আমি নিয়ে আসছি। তোমরা সবাই আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখো এবং আমি যা বললাম এটা যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ সত্যিকারের এটা তোমাদের কোনো উপকারে লাগবে, তাহলে তোমরা এই বিষয়টা সবার কাছে, তোমাদের যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে 30 ডেজের যে ব্যাপারটা আছে সেটা তোমরা তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের কাছে তোমরা শেয়ার করে দিতে পারো যাতে তারাও এই বিষয়টা নিয়ে চলে। কারণ পরীক্ষা হলে যদি তোমার বন্ধুরাও ভালো পরীক্ষা দেয় তাহলে পরে দেখবে সেখান থেকেও তোমরা ইন্সপিরেশন পাবা, তোমার পরীক্ষাও তাহলে ভালো হবে, এমনকি পরীক্ষা হলে কিছু হেল্পও তুমি পেতে পারো। তাই এটা তুমি তোমাদের শুধু তোমার স্বার্থে বা আমার স্বার্থে নয়, সকলের স্বার্থেই আমি বলছি, বন্ধুদের কাছেও যদি এই বিষয়টা জানা থাকে তাহলে তাদের কাছে যদি শেয়ার করে দাও তাহলে সেটা তোমার পক্ষেই মঙ্গলজনক হয়ে থাকবে। যাই হোক, আমি আর বেশি বাড়াচ্ছি না, আশা করি তোমাদের পড়াশোনা ঠিক মতোই চলছে এবং আগামী দিন 30 ডেজ যে রুটিনটা আমি সেটা নিয়ে আসছি সেদিকে লক্ষ্য রাখো। ধন্যবাদ।